আচ্ছা, এখানে ইন কোর্সের পরে স্যারে মানে তোমার দুইটা চ্যাপ্টার পড়াইছে আর কি, মানে মেইনলি ইন কোর্সের পরে যে টপিকগুলো আর কি। তো এটা হইতেছে একটা পিডিএফ। তো এইখানের পিডিএফ এর মানে স্যারের আনসার গুলো আরেকটা পিডিএফ এ দেয় আর কি। তো এখন দুইটা তো সিমুলটেনিয়াসলি মানে দেখাইলে প্রবলেম, এই কারণে আমি এইটার শেষেই, এই পিডিএফ এর একদম শেষেই মানে আমার খাতায় যেগুলো আনসার লিখছিলাম মানে এগুলো অ্যাড করছি আর কি, যাতে করে এক পিডিএফ এর মাধ্যমে দেখানো যায় আর কি। কারণ স্যারের যে পিডিএফ এ দেয় ওইখানে এক দুইটা ইনফরমেশন একটু মানে কম দেয় আর কি। দেখা যায় স্যারের ক্লাসে বলছিল কিন্তু মানে স্যারের আনসার শিটে নাই আর কি। তো এখানে কিছু ইনিশিয়াল কথাবার্তা আছে। তো এগুলা আমি একটু পরে দেখাই আর কি, বা এগুলা এরকম কঠিন কিছু না, একটু দেখলেই পারা যাবে আর কি। মেইন যে মানে বুঝার জায়গাটা এটা হচ্ছে একটা ম্যাথ, যে এইখান থেকে শুরু করি। যে দেখা যায় এখানে বাজেট শিডিউল, এখানে যে একটা ম্যাথ দেয়া, মানে স্ক্রিনটা হ্যাঁ, দেখা যায় কিনা। হ্যাঁ, হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা। তো এখানে এই বিষয়গুলো দেয়া থাকবে আর কি, যেমন এখানে কয়েকটা পয়েন্ট দেয়া থাকবে। তোমার বাজেটেড ইউনিট সেল, তোমার একটা ইয়ারে 4টা কোয়ার্টার হয় আর কি, 3 মাস 3 মাস করে। তো ইয়ার 2 এর 3টা কোয়ার্টারে তোমার ইউনিট সেল, বাজেটের যে ইউনিট সেল এগুলো দেয়া থাকবে। আর এখানে ইয়ার 3 এর 2টা কোয়ার্টারে দেয়া আর কি। তো এখানে হুম। কোয়েশ্চনে কিছু তথ্য দেয়া থাকবে, এই যে এখানে বিভিন্ন পয়েন্ট আকারে যে ABCDE এগুলো দেয়া থাকবে। তো কিছু রিকোয়ারমেন্ট দিবে আর কি, যে এখানে সেলস বাজেট প্রস্তুত করতে হবে, তারপর স্কেজিউল অফ এক্সপেক্টেড ক্যাশ কালেকশন, তারপর প্রোডাকশন বাজেট, ডিরেক্ট ম্যাটেরিয়াল বাজেট, তারপর স্কেজিউল অফ এক্সপেক্টেড ক্যাশ পেমেন্ট ফর পারচেজ অফ ম্যাটেরিয়াল। হুম। তো এখানে মানে আনসারটা তো আবার নিচে। আচ্ছা, একটা মিনিট একটু হোল্ড করো, আমি বের করে নিই। তোমাদের কারো কাছে কি মানে শিটটা প্রিন্ট করা আছে নাকি মোবাইলেই আছে? মোবাইলে আছে, কম্পিউটারে আছে। মোবাইলে না? হুম। মানে কেউ যদি শিটটা প্রিন্ট আউট করে বের করতো তাহলে মানে আমি আনসারটা দেখলে মানে তোমাদের কাছে প্রশ্ন থাকলে ভালোই তো হয়। এইটা গ্রুপে একটা, নাসিব আমাকে একটু পার্সোনালি পাঠাও তো। তাহলে আমি করতেছি, কম্পিউটারে ল্যাপটপে ওপেন করতেছি। সেগুলো একটু পার্সোনালি পাঠান। কোনটা মানে স্যারের পিডিএফটা? যেটা তোমার সুবিধা হয় সেইটাই দাও। তোমার পিডিএফটাই দাও, তুমি যেটা ছবি সহ এড করছো না, তোমারটা সেইটা দাও। আচ্ছা আচ্ছা, দিতিস। হ্যাঁ, দাও, আমি সেটা ল্যাপটপে ওপেন করি। পাইসা মনে হয় না, পাঠাইছি। দাঁড়াও, দাঁড়াও, দেখতেছি। আচ্ছা যাই হোক, শুরু করি। এখানে তোমার নাম্বার পয়েন্টে বলছে যে যে এই কোম্পানির সিঙ্গেল প্রোডাক্ট সেল হইতেছে $8 পার ইউনিট আর কি। তো এখানে বাজেটেড ইউনিটস ফর দ্য নেক্সট 6 কোয়ার্টার এটা দেয়া আছে। এখন তোমার এই পয়েন্ট থেকে আমার মানে কোয়েশ্চনে যেটা চাইছে যে সেলস বাজেটটা প্রিপেয়ার করতে হবে। তো এখানে এই পয়েন্টে যে তথ্যগুলো দেয়া ওইগুলা শুধু আমার কাজে লাগবে সেলস বাজেটের ক্ষেত্রে। তো আমি আনসারে যাই। তো আনসারে এই যে আমি কোয়ার্টারগুলো লিখলাম, শুধুমাত্র ইয়ার 2 এর জন্য এখানে তৈরি করা হয়েছে আর কি। তো বাজেটেড ইউনিট সেলস হইতেছে যে ভ্যালুগুলো আমার দেয়া আছে, 40,000 ইউনিট, 60,000, 4টা ইউনিট দেয়া। আর সেলিং প্রাইস পার ইউনিট, একটু আগে আমি যেটা দেখলাম যে $8 পার ইউনিট। তো এখানে $8 লিখলাম। তো এটার সাথে এটা গুণ দিয়ে দিলাম, টোটাল সেল হচ্ছে এত। এটা একদম সিম্পল আর কি সেলস বাজেটটা। তো এখানে আমার শুধু নাম্বার পয়েন্টে যে তথ্যগুলো দেয়া ওইগুলা কাজে লাগছে। এটি হইতেছে সেলস বাজেট। আচ্ছা, তারপরের কোয়েশ্চেনে আমাকে চাইছে হইতেছে স্কেজিউল অফ এক্সপেক্টেড ক্যাশ কালেকশন। তো ওইটার জন্য এই যে বিপ নাম্বারে যে পয়েন্টে ডাটাগুলো দেয়া এগুলা কাজে লাগবে।
যেমন এখানে বলছে যে সেলস আর কালেক্টেড ইন দ্য ফলোইং প্যাটার্ন: 75% in the quarter the sales are made and the remaining 25% in the following quarter. On January 1 year 2, the company's balance sheet showed $65,000 in accounts receivable, all of which will be collected in the first quarter of the year. Bad debts are negligible and can be ignored. তো একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই যে আমি এখন স্কেজিউল অফ এক্সপেক্টেড ক্যাশ কালেকশনের ডাটাটা বানাবো, ওই ডাটায় এই বি নাম্বার পয়েন্টের সবগুলা তথ্য মানে আমার কাজে লাগাইতে হবে। তো এখন আমি আনসারে যাই। আনসারে দিছি এই যে এইটা। এখন আমি এই যে উপরের গুলা লিখবো, যে আমার 4টা কোয়ার্টার আর ইয়ার টু। ইয়ার টু মানে হইতেছে এখানে যোগফল আর কি, এই কারণে আলাদা একটা ব্লক। তো এখানে আমার একটা ডাটা ছিল যে, আবার উপরে নিতে হবে দেখি। এই যে এখানে আমার একটা ডাটা ছিল যে অন জানুয়ারি 1 ইয়ার 2-তে কোম্পানিজ ব্যালেন্স শিট শোড 65,000 ইন অ্যাকাউন্টস রিসিভেবল। আচ্ছা, একটা মিনিট, আমি একটু চার্জ লাগাই দিতিস। তো আমার কোয়েশ্চনে বলা ছিল যে প্রথম কোয়ার্টারে ব্যালেন্স শিট মানে ব্যালেন্সে, প্রথম কোয়ার্টারে ব্যালেন্সে তোমার 65,000 টাকা ছিল, যেটা অ্যাকাউন্ট রিসিভ করবে। তো এই তথ্যটা আমি এই যে ওই পোর্শনে কাজে লাগাবো। এই যে বিগিনিং অ্যাকাউন্টে রিসিভেবল কি পরিমাণ টাকা, 65,000 টাকা। এটা হচ্ছে প্রথম কোয়ার্টারে, কারণ আমার ইনফরমেশন দেয়া হচ্ছে এটা। এখন আরেকটা তথ্য দেয়া ছিল যে এই যে 75% ইন দ্য কোয়ার্টার দ্য সেলস আর মেড, অর্থাৎ যে কোয়ার্টারের আমি সেল বের বের করব, ওইটার 75% ওই কোয়ার্টারে যাবে, আর বাকি 25% পরের কোয়ার্টারে যাবে। তো এই যে এখন আমি যদি Q1 মানে এই প্রথম কোয়ার্টারে সেল বের করি, তাহলে আমার Q1 এর যে সেলটা ছিল, মানে আমি সেলস বাজেটের যে টোটাল সেলটা পাইছিলাম, এটা কত, 3,20,000। এই 3,20,000-এর 75% আমার Q1 পোর্শনে যাবে, যেটা কোয়েশ্চনে মানে তথ্য দেওয়া ছিল। তাহলে 3,20,000-এর 75% এখানে ক্যালকুলেশন করে যেটা আসলো, আর বাকি 25% যাবে পরের কোয়ার্টারে। তাহলে এই 3,20,000-এর 25% হচ্ছে আমার 80,000। এতটুকু বোঝা গেছে? হ্যালো? বুঝছি। আচ্ছা, এই যে এই ভাঙ্গা ভাঙ্গা ক্যালকুলেশন গুলো, এগুলো আবার স্যার ডিরেক্ট লিখে দিছে, মানে স্যারের যে আনসারে ক্লাসের সময় বলছিল, কিন্তু মানে এটা কোন জায়গা থেকে আসছে এটা দেওয়া ছিল না আর কি। তো অনেকে হয়তো আগে যদি হুম। ক্লাস না করে থাকে, তাহলে বুঝতে একটু প্রবলেম হতে পারে আর কি। তো যাই হোক, Q1 সেল আমি তাহলে পাইলাম। এখন Q2 সেলের ক্ষেত্রে কি, আমার Q2-র মধ্যে কি বসাবো? এই যে আমার Q2-র 4,80,000। 4,80,000-এর 75%। আবার এই 25টা যাবে এই যে Q3-তে। ঠিক সেম Q3 হুম। এর জন্য আমার এই যেখানে কত, 8 লাখ আছে এখানে। তো 8 লাখের 75, হুম। 6 লাখ, আর বাকিটা 25%। আর Q4-এ হুম। এখানে আমার 4 লাখ, 4 লাখের 75 কত, এখানে 3 লাখ, আর 25% এখানে স্যার কি জানি বলছিল, আমার ঠিক খেয়াল নাই। এখানে যেহেতু তুমি শুধু ইয়ার টু এরটা ক্যালকুলেশন করতেছো, ওইটা আর দেখানো দরকার নেই। ওইটা যাবে হয়তো ওই যে হুম। ইয়ার 3 এর প্রথম কোয়ার্টারে। তো এখানে তুমি শুধু ইয়ার টু এরটাই দেখাইতেছো আর কি, এই কারণে ওই ডাটাটা লাগবে না। তো এখানে বাকিগুলো লিখলে এখন নিচে জাস্ট যোগ করে দিবা টোটাল। এখানে এই দুইটা যোগ করবা, তারপরে উপর নিচে যোগ করবা, আর ডান পাশে হচ্ছে ইয়ার টু এর মানে রো এর যে ভ্যালুগুলো, এগুলো যোগ করবা আর কি। তো এটাই হইতেছে তোমার স্কেজিউল অফ এক্সপেক্টেড ক্যাশ কালেকশন, যে প্রত্যেকটা কোয়ার্টারে সেলের মাধ্যমে কোন অ্যাকাউন্টের মানে কোন কোয়ার্টারে কতটুকু টাকা জমা হবে। তো এই গেল দুইটা। তারপরে কোয়েশ্চেনে চাইছিল প্রোডাকশন বাজেট তৈরি করতে। তো প্রোডাকশন বাজেট তৈরি করার জন্য আমার যে তথ্যগুলো দেয়া, এগুলো আমি সিতে পাবো। এই যে বিয়ের কাজ কিন্তু শেষ, এবং বিয়ের সবগুলো হুম। তথ্য আমি কাজে লাগাইছি। এখন সিতে বলছে যে কোম্পানি ডিজায়ার্স অ্যান ইন্ডিং ফিনিশ গুডস ইনভেন্টরি at the end of each quarter equal to 30% of the budgeted unit sales for the next quarter.
অন December 31 year 1 the company had 12,000 ইউনিটস অন হ্যান্ড। আচ্ছা, এখন আমার প্রোডাকশন বাজেট তৈরি করব। তো এইটার জন্য মানে আমার ইয়ার টু এরটাও লিখবো এবং ইয়ার থ্রি এর যে বাকি মানে দুইটা কোয়ার্টার দেয় এই দুইটা লিখলাম আর কি। এখন আমার বাজেটের সেল দিয়ে আমি শুরু করব। বাজেটের সেল দেওয়া ছিল আমার 40,000, 60,000, বাকি যে ডাটাগুলা। এখন আমার ইন্ডিং ফিনিশ গুডস ইনভেন্টরি, এটার একটা তথ্য দেয়া ছিল। আবার যাই, তথ্যটা হচ্ছে কি যে কোম্পানি ডিজায়ার্স অ্যান ইন্ডিং ফিনিশ গুডস ইনভেন্টরি at the end of each quarter equal to 30% of the budgeted unit sales for the next quarter। অর্থাৎ কোন একটা কোয়ার্টারের ইন্ডিং ফিনিশ গুডস হবে নেক্সট কোয়ার্টারের যে ইউনিট সেলগুলো ছিল ওইটা 30%। আচ্ছা, আমি দেখাইলে হয়তো বুঝা যাবে না। যে আমি যদি ইন্ডিং ফিনিশ গুডস ইনভেন্টরি বের করতে চাই, যেমন Q1 এর আমি বের করব, তাহলে এর পরের কোয়ার্টারে যে ইউনিট সেল মানে বাজেটেড সেলগুলো ছিল ওইটা 30% হবে তোমার ওই কোয়ার্টারের ইন্ডিং ফিনিশ গুডস ইনভেন্টরি। তাহলে এখানে 60,000-এর 30% হচ্ছে 18,000। আমি যদি কোয়ার্টার টু এর জন্য বের করতে চাই তাহলে এই 1,00,000-এর 30%, তার মানে 30,000। তারপর কোয়ার্টার থ্রি এর বের করতে চাইলে 50,000-এর 30%, 15,000। আচ্ছা, আর এটা কিন্তু যোগফল। অনেকে এইটা ভাবে ভুল করতে পারো। তো Q4 এর বের করতে গেলে আমার থার্ড ইয়ারের কোয়ার্টার ওয়ান লাগবে, তার মানে 70,000-এর কত 30%। আর এটা কিন্তু যোগফল 84,000, এই ডান বাম পাশে সবগুলা যোগ করে। আর Q1 এর বের করতে চাইলে এই যে এইটা 80,000-এর 30%। তো এতটুকু বুঝছো কিনা যে ইন্ডিং ইনভেন্টরি অফ ফিনিশ গুডস কিভাবে আসলো? হ্যাঁ, বুঝছি। নাসিফ আরেকবার একটু বললো তো এন্ডিং ফিনিশিং এর মানে এন্ডিং ইনভেন্টরির বিষয়টা। আচ্ছা আচ্ছা, বলতেছি। তো এখানে তোমার ডাটা কি দিয়ে রাখছে ওইটা দেখবা। আমি প্রথমে বলছিলাম যে তোমার 5টা রিকোয়ারমেন্ট দিবে, তো 5টা রিকোয়ারমেন্টের তথ্য তোমাকে দিয়ে দিবে। এখন আমি যেহেতু 3 নাম্বার বিষয়টা মানে সলভ করতেছি প্রোডাকশন বাজেট, তো এখন আমি C নাম্বার পয়েন্টের যে তথ্যগুলো দেওয়া ওইগুলা কাজে লাগাবো। এখানে বলছে যে কোম্পানি ডিজায়ার্স অ্যান ইন্ডিং ফিনিশড গুডস ইনভেন্টরি at the end of each quarter equal to 30% of the budgeted unit sales for the next quarter। অর্থাৎ প্রত্যেক কোয়ার্টারে 3 মাস পর পর ইনভেন্টরিতে আর শূন্য হয়ে যাবে না। কোন একটা প্রোডাকশন হাউসে আমার ইনভেন্টরিতে মিনিমাম একটা রিকোয়ারমেন্ট থাকতেই হবে, না হলে তো দেখা যাবে যে সাপ্লাই যদি বেশি হয় তাহলে তো ডিমান্ড মিট আপ করতে পারবে না। তার মানে আমার প্রত্যেক কোয়ার্টার বা মান্থের শেষে আমার নির্দিষ্ট পরিমাণ একটা ইনভেন্টরি থাকা লাগবে বা ফিনিশ গুডস থাকা লাগবে, ইন্ডিং ফিনিশ গুডস ইনভেন্টরি। এখন এই কোম্পানি চাইতেছে যে কোন একটা কোয়ার্টারের এন্ডিং ফিনিশড গুডস ইনভেন্টরি হবে নেক্সট কোয়ার্টারের যে ইউনিট বাজেটেড সেল আছে ওইটা 30% করে। তো এখন যদি মানে তুমি মেইনিয়াতে যাও, তো তুমি যদি এখন কোয়ার্টার ওয়ানের এন্ডিং ফিনিশ গুডস ইনভেন্টরি বের করতে চাও তাহলে তোমার কোয়ার্টার টু এর যে বাজেটেড সেলগুলো আছে ওইটার 30% হবে এই যে Q1 এর এন্ডিং ফিনিশ গুডস ইনভেন্টরি। তারপর যদি তুমি কোয়ার্টার টু এরটা বের করতে চাও তাহলে কোয়ার্টার থ্রি এর 30% হবে। তারপর কোয়ার্টার থ্রি এর বের করতে চাইলে মানে কোয়ার্টার ফোর এর 30%, এরকম সিকোয়েন্সিয়ালি যাবে আর কি। বুঝছো? ওকে, 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 বুঝছি সমস্যা। আচ্ছা, এখন তুমি ধরে রাখছো যে তোমার মাস শেষে মানে 3 মাস শেষে এই 18,000 ইনভেন্টরি তোমার থাকবে। আর তোমার বাজেটের সেল ধরে রাখছো তুমি 40,000। তাহলে এখন যদি তুমি টোটালটা যোগ করো মানে দুইটা যোগ করো তাহলে টোটাল নিডস পাওয়া যাবে। এই দুইটা যোগ করা হয়েছে আর কি। বুঝছি তারপর হচ্ছে বুঝছি এখন আরেকটা তথ্য, ওইখানে তো তথ্য দুইটা ছিল তোমার। প্রথম পোর্শনের কাজটা তুমি করলে, এখন দেখো অন December 31 year 1 দ্য কোম্পানি হ্যাড 12,000 ইউনিটস অন হ্যান্ড। মানে December 31 year 1-এ কোম্পানির কাছে অলরেডি 12,000 ইউনিট ছিল হাতে। এই যে দেখো এখানে এই তথ্যটা দেওয়া।
যে বিগিনিং ফিনিশ গুডস ইনভেন্টরি শুরুতে ওই কোয়ার্টারে, ও কোয়ার্টার অংশে কোম্পানির কাছে ইনভেন্টরি কত ছিল, 12,000, এই ডাটাটা দেয়াই আছে। এতটুকু তো বুঝছো, মানে আমি জাস্ট ওই তথ্যটা এখানে এনে লিখছি। এখন তোমার কোয়ার্টার টু এর বিগিনিং ফিনিশ গুডস ইনভেন্টরিটা কত হবে? এখন ওইটা বের করার জন্য তোমার দেখতে হবে যে তুমি কোয়ার্টার ওয়ানের ফিনিশ গুডস ইনভেন্টরিটা কত ছিল। ওইটা ছিল 18,000। তার মানে কোয়ার্টার ওয়ানের ফিনিশ গুডস ইনভেন্টরি যেটা, ওইটাই তো কোয়ার্টার টু এর বিগিনিং ইনভেন্টরি না? আমার কথাটা হয়তো হ্যাঁ বুঝো। ওইটাই। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ মানে হ্যাঁ আগের বুঝতে মাসে যেটা শেষে থাকবে 31 তারিখ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বা 30 তারিখ, সে পরের মাসের 1 তারিখ তো সেইটাই থেকে যাবে। মানে কোম্পানি বলে দিছিল যে কোয়ার্টার ওয়ান শেষে আমার 18,000 হাতে থাকা লাগবে ইন্ডিং ফিনিশ গুডস ইনভেন্টরি। তাহলে ধরো 18,000 রাখলো কোম্পানি, তাহলে ওইটা কোয়ার্টার টু এর বিগিনিং ইনভেন্টরি হবে না, মানে বিগিনিং ফিনিশ গুডস ইনভেন্টরি। তাহলে এটা হচ্ছে 18,000। এখন আমি কোয়ার্টার থ্রি এর জন্য বের করলে কোয়ার্টার টু এর যে এন্ডিং ফিনিশ গুডস ইনভেন্টরি ওইটা হবে, তাহলে 30K। তারপর কোয়ার্টার ফোর এর জন্য 15,000, কারণ কোয়ার্টার থ্রি এর ফিনিশ গুডস ইনভেন্টরি ছিল 15,000। এইভাবে বের হবে আর কি। আর ইয়ার টু এর তো এটা টোটাল হবে। এতটুকু বুঝছো কিনা? ক্লিয়ার না স্যার। এতটুকু বুঝা গেছে? এখন একটু আগে তুমি যখন ইন্ডিং ফিনিশ গুডস ইনভেন্টরিটা দিতেছিলা তখন যোগ করছো। যোগ করার কারণ তুমি সর্বশেষে এটা চাও, তাহলে তোমার টোটাল রিকোয়ারমেন্ট এটার বেসিসে হবে। কিন্তু এখন আমার বিগিনিং ফিনিশ গুডস ইনভেন্টরিটা আমি বিয়োগ করব, কারণ এটা আমার শুরুতে আছে। এখন শুরুতে যতটুকু থাকবে, আমি প্রোডাকশন করতে গেলে এতটুকু আমার বাদ যাবে। তাহলে এখন আমি প্রোডাকশন কতটুকু করব? এই যে 58,000 থেকে 12,000 বাদ যাবে, 46,000। তারপর 90 থেকে 18 বাদ যাবে, মানে ভাই অলরেডি আবার আমার একটু কাছে। বলো তো, আমার ওই যে নেটওয়ার্কের সমস্যা, তাই শুনিনি। আচ্ছা, এই বিষয়টা তো বলছিলাম যে বিগিনিং ফিনিশ গুডস ইনভেন্টরি আমার এখানে এই ভ্যালুগুলো বের করছি। এখন আমার প্রোডাকশন করতে হবে কতটুকু? আমার শুরুতে আছে ধরো 12,000, এখন আমার দরকার 58,000। এখন শুরুতে অলরেডি 12,000 আছে, তাহলে আমার প্রোডাকশনে আমার 46,000 ইউনিট প্রডিউস করতে হবে। বাদ দিব না আমি? মানে আমার কথা কি বুঝা গেছে, মানে বাদটা কেন দিব? মানে প্রোডাকশনের বুঝছি, মানে জন্য ওই যে কতটুকু লাগবে এক্সট্রা, ইফ ওইটার জন্য নাকি? ফিল আপ হ্যাঁ হ্যাঁ। করতে তোমার হলো 46,000 লাগবে। হুম হুম। সেইভাবে বাকিগুলো তুমি বাদ দিবা প্রত্যেক কোয়ার্টারে। তো এটাই হচ্ছে তোমার, কি বলবো, কোয়েশ্চেনে যেটা চাইছিল প্রোডাকশন বাজেট, মানে প্রোডাকশন তুমি কতটুকু করবা প্রত্যেক কোয়ার্টারে। বুঝতে পারছো? এখানে জাস্ট এই দুইটা পোর্শন ইম্পর্টেন্ট। এই ইন্ডিং ফিনিশ গুডস ইনভেন্টরি, এটা তোমার প্রশ্নে তথ্য দেয়া থাকবে। আর বিগিনিং ফিনিশ গুডস ইনভেন্টরি, এটা তুমি একটা তথ্য দেয়া থাকবে, আর বাকিগুলা মানে এইভাবে বের করা লাগবে আর কি। এখানে তীর চিহ্ন দেওয়া কারণ এই যে এই ভ্যালুগুলো এখানে বসাইছি আর কি। তো আশা করি বুঝতে পারছো। এখন পরেরটাই যে 4 নম্বরে বলছিল ডিরেক্ট ম্যাটেরিয়ালস বাজেট। এখন 4 নম্বরের জন্য ডি এর তথ্যগুলোতে দেখি, এই যে কি দেয়া। স্ক্রিন কি সরে গেছে? পারদিন? ঠিকই তো আছে মনে হচ্ছে। এখন আছে স্ক্রিন? নাই। এখন আসছে না? আসতেছে, হ্যাঁ আসছে। আসছে। এখন ডি নাম্বারে বলছে যে 5 pounds অফ র ম্যাটেরিয়ালস আর রিকোয়ার্ড টু কমপ্লিট 1 ইউনিট অফ প্রোডাক্ট। তার মানে একটা প্রোডাক্ট বানাইতে গেলে আমার র ম্যাটেরিয়াল লাগবে 5 পাউন্ড করে। এখন দ্য কোম্পানি রিকোয়ার্স ইন্ডিং র ম্যাটেরিয়ালস ইনভেন্টরি at the end of each quarter equal to 10% of the following quarter's production needs. On December 31, year 1, the company had 23,000 pounds of raw materials on hand. তার মানে এখন আমি এই পুরা তথ্যগুলোকে কাজে লাগাইতে হবে। এই যে এখানে দেখি ডিরেক্ট ম্যাটেরিয়াল বাজেট। তো এখানে আমি
এই যে একটু আগের ম্যাথে পাইছিলাম তোমার প্রোডাকশন বাজেট থেকে, যে আমার রিকোয়ার্ড প্রোডাকশন কত করে, এই ভ্যালুগুলো এখানে লিখলাম। যে আমার রিকোয়ার্ড প্রোডাকশন ইউনিট 46,000, 72,000, 85,000। তারপর এই যে একটু আগে বললাম যে একটা ইউনিট বানাইতে গেলে আমার 5 পাউন্ড করে র ম্যাটেরিয়াল লাগে, তাহলে র ম্যাটেরিয়াল রিকোয়ার্ড পার ইউনিট 5 সবগুলোর ক্ষেত্রে লিখলাম। এখন এই দুইটা গুণ করে দিলাম, যে টোটাল র ম্যাটেরিয়াল রিকোয়ার্ড ইন পাউন্ড, গুণ করে একটা রেজাল্ট পাইলাম। এখন আরেকটা তথ্য দেয়া, আবার উপরে যেতে হবে। যে দেখো, দ্য কোম্পানি রিকোয়ার্স ইন্ডিং র ম্যাটেরিয়ালস ইনভেন্টরি at the end of each quarter equal to 10% of the following quarters production needs। তার মানে প্রত্যেক কোয়ার্টারের ইন্ডিং র ম্যাটেরিয়াল ইনভেন্টরি হবে তার পরবর্তী কোয়ার্টারে 10% করে। এই যে তাহলে ইন্ডিং র ম্যাটেরিয়াল রিকোয়ারমেন্ট এটা কত হবে, আমি যদি কোয়ার্টার ওয়ানের বের করতে চাই, তাহলে কোয়ার্টার টু এর যে র ম্যাটেরিয়াল রিকোয়ারমেন্ট ওইটা 10% করে হবে, তাহলে 360-এ 10%। আবার কোয়ার্টার টু এর জন্য বের করলে কোয়ার্টার থ্রি এর 10%। এতটুকু বুঝা গেছে? হ্যাঁ বুঝছি, মানে পরের কোয়ার্টারের 10% হলো ওই যে আগের কোয়ার্টারে যাবে। হুম হুম। এখন এই দুইটা যোগ হবে, টোটাল র ম্যাটেরিয়াল রিকোয়ারমেন্ট যোগ হবে, কারণ তুমি শেষে র ম্যাটেরিয়াল গুলো রাখতে চাইতেছো, তার মানে ওইটা এক্সট্রা থাকবে না, এই কারণে যোগ হবে। একটু আগেরটার মতোই, যে তোমার টোটাল প্রোডাকশন কতটুকু দরকার এবং তোমার পরবর্তী ইন্ডিং র ম্যাটেরিয়ালটা কতটুকু রাখা লাগবে, এই কারণে তুমি দুইটা যোগ করছো। তাহলে 230, আর এখানে কত, 36,000, তাহলে এখানে 266,000। তারপর এগুলো যোগ হবে একই। এখন বিগিনিং ইনভেন্টরির কথা হয়তো লেখা আছে, আবার যেদিস, যে অন December 31, year 1, the company had 23,000 pounds of raw materials on hand। তার মানে শুরুতে কোয়ার্টার ওয়ানে আমার 23,000 পাউন্ড অলরেডি আমার কাছে বিগিনিং র ম্যাটেরিয়াল ইনভেন্টরি ছিল। এখন ওই আগের মতোই আমি একটু আগে যেটা বললাম, যে কোয়ার্টার টু এর বিগিনিং র ম্যাটেরিয়াল ইনভেন্টরি হবে কোয়ার্টার ওয়ানের ফিনিশ গুডস ইনভেন্টরি, তাহলে 36,000, এখানে তীর চিহ্ন দেয়া। তারপর কোয়ার্টার থ্রি এর জন্য হবে কোয়ার্টার টু এর যে ইন্ডিং ফিনিশ গুডস ইনভেন্টরি ছিল বা র ম্যাটেরিয়াল ছিল, 42,500। তারপর 28,000, এরকম মানে যাবে আর কি। আর এই জায়গাটায় অনেকে ভুল করতে পারো, ইয়ার টু এর যে ব্লকটা ওইটা কিন্তু যোগ হবে, কারণ ওইখানে যদি ভুল ভ্যালু বসাই দাও তাহলে কিন্তু মানে এখানে একটার সাথে আরেকটা ইন্টার কানেক্টেড। যেমন একটু আগে যে তুমি প্রোডাকশন বাজেট বের করছো, এই ডাটাটা কিন্তু এখানে কাজে লাগবে। তো এখন ওইটা যদি ঠিক না হয় তাহলে এই বাকিগুলোও কিন্তু মানে ভ্যালুর ভুল হবে। তো এই জায়গাটা খেয়াল রাখতে হবে যে ইয়ার টু এর আমি সামেশন ধরে নিচ্ছি এই বক্সটা, নাহলে কিন্তু এই যে এই কোনাকুনির ভ্যালুগুলা সমস্যা হতে পারে। এখন এই ভ্যালুগুলা লিখলাম, লিখার পরে এখন আমি অলরেডি আমার শুরুতে ছিল বিগিনিং র ম্যাটেরিয়ালস ইনভেন্টরি এই ভ্যালুগুলা। এখন তাহলে আমি এগুলো বিয়োগ করব, 266 থেকে 23,000 বাদ দিলাম, তাহলে ইউনিটস অফ র ম্যাটেরিয়াল টু বি পারচেজড 243 কে। এখন পরের আবার একটা ডাটা দেয়া ছিল, এই যে এখানে একটা ডাটা দেয়া ছিল যে র ম্যাটেরিয়ালের কস্ট হইতেছে পার পাউন্ডে $0.8। তো এটা আবার ইতে দেওয়া, কিন্তু এই ডাটাটা আবার এখানে কাজে লাগবে আর কি। যে আমার এখানে র ম্যাটেরিয়ালের কস্টটা আমি বের করবো, এই কারণে আমার পার পাউন্ডে কস্ট আমি লিখলাম যে পার পাউন্ড প্রাইস $0.8। তারপর গুণ করে দিলাম যে আমার র ম্যাটেরিয়াল যতটুকু আমি কিনবো ওইটার কস্টটা কত, এটা গুণ করলে এই ভ্যালুগুলো আসবে। তো এতটুকু বুঝছো যে ডিরেক্ট ম্যাটেরিয়াল বাজেটটা কিভাবে বের করলাম? হ্যালো, হ্যাঁ অনেক বড়। ভাই এই একটা ম্যাথ পুরো টোটাল ম্যাথ কত মার্কেট দেবে? এইটা তো এক সেটই দিতে পারে, মানে 12 12 দিতে পারে। মানে ইনফরমেশন গুলা একটু ক্রিটিক্যাল আর কি, মানে কোনোটা মিস দেওয়া যাবে না আর কি। হুম। তা আরেকটা আছে, টাইম লাগবে অনেক এটা করতে। আরেকটা হইতেছে স্কেজিউল অফ এক্সপেক্টেড ক্যাশ পেইমেন্টস।
ফর পারচেজ অফ ম্যাটেরিয়াল। তো ওইটার জন্য আবার আরেকটা তথ্য দেওয়া। এখানে আসলে প্রত্যেকটা কোয়েশ্চেন এত বড়, আমার তো মনে হয় কোয়েশ্চেনই 2-3 পেজের হবে। এই যে এখানে দেয় যে দ্য র ম্যাটেরিয়াল কস্ট $0.80 পার পাউন্ড। এখন র ম্যাটেরিয়াল পারচেসেস আর পেইড ফর ইন দ্য ফলোইং প্যাটার্ন: 60% পেইড ইন দ্য কোয়ার্টার দ্য পারচেসেস আর মেড, আর রিমেনিং 40% হচ্ছে ফলোইং কোয়ার্টারে। আচ্ছা, এগুলো ইয়েতে গেলেই বুঝবো। এখন হইতেছে স্কেডিউল অফ এক্সপেক্টেড ক্যাশ পেমেন্ট। এখন এই যে আবার কোয়ার্টার গুলো লিখলাম। এখন আরেকটা ইনফরমেশন দিছিল ওরা যে এই যে শেষের দিকে দেখো যে অন January 1, year 2, the company's balance sheet showed $81,500 in accounts payable for the raw material purchases। অর্থাৎ এখন আমি আমি যেহেতু র মেটেরিয়াল গুলো কিনবো, তাহলে আমার অ্যাকাউন্ট 81,500 টাকা দিবে ওই Q1 আর কি। তো এইখানে এই 81,500-এর যে ভ্যালুটা ওইটা লিখবো আর কি, যে বিগিনিং অ্যাকাউন্ট পেয়েবল, যে Q1 আমার অ্যাকাউন্টে 81,500 টাকা পে করবে, যার থেকে আমি র মেটেরিয়াল নিছি। তো এই ডাটাটা দেয়া, এই কারণে আমি এই ব্লকেই বসালাম। এখন আমি যদি Q1 কি পরিমাণ পারচেজ করছি, কত টাকার পারচেজ করছি ওইটা বের করতে চাই, তাহলে ওইখানে আমার যে ডাটাটা দেয়া ছিল যে আমি কোন একটা কোয়ার্টারের টোটাল র ম্যাটেরিয়ালের কস্টে 60% ওই কোয়ার্টারে দিব, আর বাকি 40% পরের কোয়ার্টারে দিব। এখন আমি যদি Q1 পারচেজ ভ্যালু বের করতে চাই, মানে কত টাকার র ম্যাটেরিয়াল আমি কিনবো, ওইটা হচ্ছে তোমার এই যে কোয়ার্টার কোয়ার্টার ওয়ানের ওয়ানের আগের সিক্সটি ভ্যালুটা। পার্সেন্ট হ্যাঁ হ্যাঁ, 60%। কোন ভ্যালুর? এই যে আমি যেটা আগে বের করলাম, 1,94,400, এই ভ্যালুর 60% যাবে Q1, আর 40% যাবে পরের কোয়ার্টার। এটা ওই যে আমার কোয়েশ্চনে যে তথ্যটা দেওয়া ছিল ওইটা অনুযায়ী আমি লিখছি। তারপর Q2 এর পারচেইসে, এই Q2 আমি কি লিখবো? এই যে 2,93,200, এটা 60 যাবে এইখানে, আর এটার 40 যাবে ওইখানে। এই যে আমার এখানে যেরকম ভেঙ্গে লেখা না, যে এটার 40-60, স্যারের এখানে জাস্ট এই ভ্যালুগুলো দেওয়া। তো স্যারের ক্লাস যারা মানে ভালোভাবে করছিল ওদের হয়তো কোনো প্রবলেম হবে না, কিন্তু যারা এই যে মানে ওরকম ভালোভাবে করে না ওদের প্রবলেম হইতে পারে, কারণ স্যারের ভ্যালু এরকম ডিরেক্ট দেয়া। তো একটু ভাইবা চিন্তে উনি দেখতে। এক্সেলে ডিরেক্ট করছিল, ওই যে ফর্মুলা বসাই দিয়ে করছিল। হুম। তো পরে আবার পরের ডকুমেন্টে তো শুধু রেজাল্ট গুলা দেখাবে। আচ্ছা, যাই হোক, তারপর Q2 এর জন্য বের করলাম। Q3 এর জন্য সেম, 3,28,400 কত, এখানে আমি ডিরেক্ট দিয়ে দিচ্ছি 60 এইটা, আর এটা 40। আর Q4 এর জন্য এইটার 60, আর পরে আর যায় নাই আর কি, কি মানে year 2 পর্যন্তই রাখছি। তো এখানে নিচে ভ্যালুগুলার টোটাল ক্যাশ আউটফ্লো বা ডিসবার্সমেন্ট যোগ করে দিব উপর নিচ, আর এখানে ডানে যোগ করে দিব এইটি। তো এই হইতেছে মানে 5টা পার্ট আর কি। এটা হয়তো 12 মার্কের জন্য দিতে পারি। তো বুঝতে পারছো কিনা এখানে কারো কোনো প্রবলেম আছে? থাকলে বলো। না ভাই, ইনশাল্লাহ। মানে এখানে মোটামুটি ইজি, মানে একটু টেকনিক্যালি মনে রাখতে হবে যে আমার স্টার্টিং পয়েন্টটা কোনটা, বিশেষ করে যেমন প্রত্যেকটা ম্যাথের স্টার্টিং পয়েন্টটা ক্রিটিক্যাল আর কি। আর সবগুলা তথ্য, যে তথ্যগুলো দেয়া আছে, এই তথ্যগুলা ইউজ হইলো কিনা এটাও দেখতে হবে। কারণ তুমি যদি তথ্যগুলো ইউজ, ধরো এই র ম্যাটেরিয়াল কস্টের তথ্যটা হিসাব করলাম, তাহলে কিন্তু পরের জায়গাটা মিলবে না, মানে যে কোনো একটা ভ্যালু আসবে কিন্তু সঠিক হবে না আর কি। তো এই চ্যাপ্টারে শুরুর যে জায়গাগুলা, আমি তো এটা শেষের পার্টটা দেখাইছি, শেষের ম্যাথ। তো শুরুর জায়গাগুলার এখানে কিছু বেসিক বিষয় আছে আর কি। এই যে স্ট্যান্ডার্ড কস্ট, তারপর ভেরিয়েন্স অ্যানালাইসিস, এগুলার 1-2টা খুবই ইজি টাইপ ম্যাথ দেয়া। এগুলা মনে হয় না মানে আলাদা করে বলতে হবে, মানে তোমাদের কি মতামত? এগুলো আমার মনে হয় একটু রিডিং দিলেই মানে পারা যাবে আর কি। আর ম্যাথ গুলাও ইজি, জাস্ট সূত্রে ভ্যালু বসাইলে যে যে মানে ভ্যালু মানে রেজাল্ট আসবে আর কি।
এগুলা কি আলাদা করে বলার দরকার আছে? এগুলার আনসার ছোটখাটো যদি আমরা, ভাই ম্যাথ হলে তো অনেক পারা যাবে। দেখলেই যদি পারি তাহলে দরকার নেই। হ্যাঁ হুম। এগুলা তোমার স্যারের আবার আনসার নাই, আমার খাতায় আছে তো আমি দিয়ে দিব। স্যার এগুলো যে ক্লাসে করাইছিল তোমার আর কি। খাতার ছবি তোমার খাতার ছবি দিয়ে দেবা শেষ। হুম ঠিক আছে। এগুলো ইজি আছে, জাস্ট নর্মাল যোগ বিয়োগ গুণ ভাগ। এই যেই ম্যাথটা দেখাইলা বড় ওইটারও আর কি খাতার অ্যান্সার ছবিগুলো আর কি দিয়েছে। আচ্ছা আচ্ছা তার দিব তো না। লাগবেই। ওইটা ছাড়া হবে না। ওইটার আবার স্যারে এখন আনসার তো দিছিল, ওই জাস্ট, যে এক্সেলে যেটা করাইছিল ওইটার আবার আনসার আর একটা পিডিএফ। তাও ভাই তো তোমার খাতায় হলো সুন্দর করে দেওয়া ডিটেলসে তো দেখা। এইটার পরে এইখানে, কিন্তু আচ্ছা তাইলে ওনার খাতায় ওই সে ওরকম এই দেওয়া না চ্যাপ্টারে দেখছি। আমি যে এতক্ষণ যেটা দেখাইছিলাম ওইটাই মোস্ট ইম্পর্টেন্ট, কারণ ওইটা দিয়েই ধরো এক সেট কোয়েশ্চন দিয়ে দিতে পারে। তো এখন হুম। আরেকটা চ্যাপ্টারের বুঝছি। আরেকটা পোর্শনের ম্যাথ আছে আর কি। ও আরেকটা কথা, ওই যে আচ্ছা এই মিটিং এর কত আরো 7 মিনিট আছে তো, শেষের একটা পার্ট দেখাই। আরেক টাইপের ম্যাথ আছে আর কি, এটা একদম ইজি। যেমন এটা হলো ভেরিয়েন্স অ্যানালাইসিস ইউজিং এ ফ্লেক্সিবল বাজেট। এটা দেখা যায় স্ক্রিনটা? হ্যাঁ হুম। দেখা যাচ্ছে। আচ্ছা, তো এখানে জাস্ট তোমার একটা ডাটা দেয়া যে তোমার রেভিনিউ কতটুকু, তারপর কস্ট অফ ইনগ্রেডিয়েন্ট, ওয়েজেস এন্ড স্যালারি, ইউটিলিটি, রেন্ট আর মিসসেলেনিয়াস। তো এখানে জাস্ট কিউটা বুঝাই দিছে যে নাম্বার অফ মিলস সার্ভড আর কি। তো এখন তোমার কিউর ভ্যালুটা দেওয়া থাকলে জাস্ট তুমি বসে দিয়ে, মানে ভ্যালুটা বসাই দিয়ে এখানে জাস্ট ক্যালকুলেশন করবা আর কি। তো এখানে বলছে যে প্রিপেয়ার রেস্টুরেন্টস প্ল্যানিং বাজেট ফর এপ্রিল অ্যাজিউমিং 1800 মিল স্যার। তো 1800 মানে কি, এখানে 1800 দ্বারা গুণ করবা সবগুলাকে। ঠিক আছে, যে ভ্যালু পাবা এটা হইতেছে তোমার প্ল্যানিং বাজেট। ওইটার আবার রেজাল্টটা মনে হয় আমার দেয়া আছে এখানে, এই যে যে দেয়া আছে এখানে, এই যে। তারপর চাইছে হইতেছে অ্যাজিউম 1700 মিল স্যার সার্ভ। তাহলে 1800 জায়গায় 1700 ভ্যালু বসে যেটা আসবে ওইটাই হচ্ছে ফ্লেক্সিবল বাজেট। এই দুইটা তো বুঝছো, মানে কিভাবে করা লাগবে। হ্যাঁ হ্যাঁ বুঝছি। আর এখানে তোমার নেট প্রফিটটা বের করে হচ্ছে তোমার, ধরো যতটুকু রেভিনিউ আসলো ওই রেভিনিউ থেকে তোমার ওভারঅল যে খরচগুলা ওইগুলা বাদ দিলে তোমার মানে নেট প্রফিট আসে আর কি। আর রেভিনিউ যেটা, রেভিনিউটাকে ধরো গ্রস প্রফিট বলা হয় আর কি, মানে ওভারঅল প্রফিট। আর তুমি যদি ওই যে যে ম্যাটেরিয়াল গুলা কাজে লাগাইছো, ইনগ্রেডিয়েন্টস হইতে পারে অথবা স্যালারি, তারপর ইউটিলিটি বিল, ওইগুলা বাদ দিলে তোমার নেট প্রফিটটা পাওয়া যাবে আর কি। তো এটা হইতেছে মানে প্রথম দুইটার আনসার। এখন 3 নাম্বারটা একটু একটু বুঝার আছে। যে 3 নাম্বারে চাইছে দিছে দ্য অ্যাকচুয়াল রেজাল্টস ফর এপ্রিল অ্যাপিয়ার্স বিল, প্রিপেয়ার এ ফ্লেক্সিবল বাজেট পারফরমেন্স রিপোর্ট ফর রেস্টুরেন্ট ফর এপ্রিল। এখন অ্যাকচুয়াল যে রেজাল্ট গুলা, এই যে রেভিনিউ, আমি যেখানে কার্সরটা রাখছি, এই ডাটাগুলো দেয়া। তুমি তো 1 আর 2 করছো এটা দিয়ে, কিউ এর ভ্যালু বসে। আর অ্যাকচুয়াল যে রেজাল্টটা এটা আসছে, ওরা একটা ডাটা দিয়ে দিছে। এখন এখান থেকে বলছে কি যে ফ্লেক্সিবল বাজেট পারফরমেন্স রিপোর্ট তৈরি করো। তো এটা একটু দেখাই, এই যে এটা। এখন এটা দিচ্ছে ফ্লেক্সিবল বাজেট পারফরমেন্স রিপোর্ট এপ্রিলের মাসের জন্য। এখন তুমি বামে এগুলা লিখবা। এখন অ্যাকচুয়াল রেজাল্ট গুলা লিখলাম যেটা প্রশ্ন দেওয়া ছিল, আমি যেখানে কার্সরটা রাখলাম। আর ফ্লেক্সিবল বাজেট হচ্ছে তোমার এই যে একটু আগে যেটা আমি বের করলাম, এই যে এইটা ফ্লেক্সিবল বাজেট। আর প্ল্যানিং বাজেট হচ্ছে ওই যে শুরুতে যেটা বের করছিলাম। এখন তিনটার মাঝে এখানে একটা পোর্শন আছে, এখানে একটা পোর্শন আছে, এটা হইতেছে রেভিনিউ অ্যান্ড স্পেন্ডিং ভেরিয়েন্স, আর এটা হইতেছে অ্যাক্টিভিটি ভেরিয়েন্স। তো এখন এই মাঝের যেটা, এখানে যে ভ্যালুগুলো এটা হইতেছে তোমার বাদ দিলে যেটা আসে। যেমন অ্যাকচুয়াল রেজাল্ট থেকে ফ্লেক্সিবল বাজেটটা বাদ দিবা। তো এখানে দেখো 27,920 আর এখানে 28,050, তাহলে কত বেশি? 130। মানে সোজা কথা এখানে বাদ দিবা, বাদ দিয়ে ভ্যালুগুলো রাখবা। এখন এখানে একটা কথা আছে যে ফেভারেবল নাকি আনফেভারেবল, এটা লিখতে হবে। এখন যেমন রেভিনিউ, তোমার অ্যাকচুয়াল রেজাল্ট ছিল 27,920 আর ফ্লেক্সিবল ছিল 28,000। তাহলে এখানে 130 তোমার অ্যাকচুয়াল রেজাল্টে কম না? মানে রেভিনিউ, মানে কস্টটা এখানে কম না?
এই কারণে তোমার আনফেভারেবল লিখবা, কারণ রেভিনিউ ও কম জেনারেট মানে হয়েছে। অ্যাকচুয়াল বড় হইলে সেটা ফেভারেবল, হ্যাঁ অ্যাকচুয়াল হ্যাঁ, ছোট হইলে আনফেভারেবল। এটা ওকে। রেভিনিউর ক্ষেত্রে। এখন কস্ট অফ ইনগ্রেডিয়েন্ট কম হইতে হবে। এখন দেখো, এখানে 11,110, 10,625, এখন 485 বেশি, তার মানে কস্ট বেশি হওয়া আনফেভারেবল। বুঝছো? মানে বুঝতে পারছো কিনা? বুঝলাম। মানে রেভিনিউ বেশি হইলে ফেভারেবল হবে, কম হলে আনফেভারেবল। আর এই যে কস্ট বলো, ওয়েজেস, স্যালারি বলো, এগুলা যদি বেশি হয় তাহলে আনফেভারেবল, কম হইলে ফেভারেবল। মানে অ্যাকচুয়াল রেজাল্টের পার্সপেক্টিভে দেখবো আর কি। তারপর এটা জিরো, জিরো থাকলে জিরো, বাকিগুলা। এই যে নেট প্রফিট বেশি হইলে ফেভারেবল হবে, 1160 আর 1725, তাহলে 565 কম, এই কারণে আনফেভারেবল। ঠিক সেম প্ল্যানিং বাজেটের ক্ষেত্রেও এই ফ্লেক্সিবল বাজেট থেকে এটা বাদ দিবা। এই যে 28,050, আর এটা কত, 29,700। তো এখন ফ্লেক্সিবল বাজেট কি, 1,650 কম। এখন কম কোনটা, রেভিনিউ কম, তার মানে আনফেভারেবল। 10,625, 11,250। এখন 625 কি, এই ফ্লেক্সিবল বাজেটটা কম, তার মানে কস্ট কম, মানে ফেভারেবল। তো এগুলা জাস্ট মানে অ্যালফাবেটিক্যালি লিখতে হবে আর কি, আর জিরো থাকলে তো জিরো। তো বুঝছো কিনা এখানে প্রবলেম আছে? জাস্ট বাদ দিয়ে জাস্ট একটু কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে আর কি, মানে চিন্তা করে দেখতে হবে যে রেভিনিউ বেশি হইলে বেটার আর কস্ট কম হইলে বেটার। এটা, এটাও একটা ম্যাথ আসতে পারে। তো এতটুকু বুঝতে পারছো কিনা, মানে এই পিডিএফ এর এই দুইটাই মেইন আর কি। কারো কোনো প্রবলেম আছে? এগুলো প্র্যাকটিস করলে ইনশাআল্লাহ। মেবি পারা যাবে ইনশাল্লাহ। সেটাই। আচ্ছা তাহলে আমি আরেকটা লিঙ্ক দিই, হ্যাঁ, আমার 1 মিনিটের কম সময় আছে আর, মানে এই চ্যাপ্টারটা এখানেই শেষ থেকে। আর উপরের আচ্ছা পোর্শনগুলো ঠিক তোমরা আছে। নিজেরা দেখে নিও। ঠিক আছে, তাহলে আমি আরেকটা লিঙ্ক দিই আরেকটা চ্যাপ্টারের জন্য।